আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যে অন্যান্য অর্গানগুলো হার্ট এবং এগুলো লাইফ সাপোর্টে চলছে। তার জন্য দোয়া করেন, সে স্টিল ফাইট করছে। প্রিয় দেশবাসী, দুঃসংবাদ শোনার জন্য আসলে প্রস্তুত হওয়াটাই মনে হয় এই মুহূর্তে সব থেকে জরুরি। আমি চোখ খোলা রেখে কথা বলতে পারছি না। ডাক্তার আহাদের বক্তব্য থেকে আসলে মনে হচ্ছে যে হাদি ভাই অল্প আর মনে হয় না, এরকম মনে হচ্ছে। এখনো নিশ্চিত না। সবশেষ আপডেট হচ্ছে হাদি ভাইয়ের আরো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে। সে কি মারা গেছে কিনা, অনেকেই ইন্নালিল্লাহ পড়ছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল। আসসালামু আলাইকুম। সত্যি কি চলে গেছে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে শরীফ ওসমান হাদি ভাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট আমরা দেখতে পারছি। সকলেই বলছে হয়তো আর বেঁচে নেই শরীফ ওসমান হাদি ভাই, আমাদের মাঝে হয়তো আর নেই, তিনি হয়তো চলে গেছে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে। আসলে কি তাই? সত্যি কি না ফেরার দেশে পাড়ি জমিয়েছে আমাদের প্রিয় ভাই, কলিজার টুকরা শরীফ ওসমান হাদি ভাই? প্রিয় দর্শক, গুজবে কান দেবেন না। এখনও পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে শরীফ ওসমান হাদি ভাইয়ের। এখনও পর্যন্ত তিনি বেঁচে রয়েছেন, তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো মুহূর্তে দুঃসংবাদ আসতে পারে আমাদের জন্য। তবে আমরা চাই না সেই দুঃসংবাদটি আসুক। আমরা চাই ফিরে আসুক আমাদের মাঝে সুস্থ হয়ে আবারও শরীফ ওসমান হাদি ভাই, আবারও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক তার দারাজ কণ্ঠে, আবারও রুখে দাঁড়াক, রাজপথ কাঁপাবে আবারও শরীফ ওসমান হাদি সুস্থ হয়ে ফিরে আমাদের মাঝে, সেই প্রত্যাশায় কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে শরীফ ওসমান হাদি ভাইয়ের বর্তমান আপডেট সম্পর্কে আমরা জানব। তিনি কি অবস্থায় রয়েছেন, বর্তমান শরীফ ওসমান হাদি ভাইয়ের অবস্থাটা কি, তার সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, সেটা আমরা চিকিৎসকদের মুখ থেকেই শুনব। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের কাছে। দয়া করে ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন, যাতে সকলেই আসল সঠিক তথ্যটা জানতে পারে। এখনও পর্যন্ত হার মানেনি আমাদের শরীফ ওসমান হাদি ভাই। এখনও পর্যন্ত তিনি জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, আবারও বেঁচে ফেরার জন্য আমাদের মাঝে তিনি লড়াই করছে প্রতিনিয়ত। আমরা কেন তাকে না মরতেই মেরে ফেলছি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শরীফ ওসমান হাদি ভাই ফিরে আসবে এই প্রত্যাশা নিয়েই আমরা দেখব চিকিৎসকরা কি জানিয়েছে, তারপরে কথা বলবো। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি মারা গেছেন। এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যে অন্যান্য অর্গানগুলো হার্ট এবং এগুলো লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে। তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা ওসমান হাদির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে, তাহলে তাকে ওখানে রাখার মতো আসলে ওটা ওনারাও নিজেরাও করবে না। তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে বিভিন্ন জনকে আইসিইউতে যেভাবে রাখে, এরকম কোনো সিচুয়েশন আসলে ওখানে করার কোনো সুযোগ নেই। যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি ডেথ ডিক্লেয়ার করতে হয়, সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলবে। তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন, সেই গুজবে কান না দিয়ে আপনারা তার জন্য দোয়া করেন। সে স্টিল ফাইট করছে এবং আমরা সবাই দোয়া করি যে সে যেন আবার কাম ব্যাক করে। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দুঃসংবাদ শোনার জন্য আসলে প্রস্তুত হওয়াটাই মনে হয় এই মুহূর্তে সব থেকে জরুরি। আমি চোখ খোলা রেখে কথা বলতে পারছি না। ডাক্তার আহাদের বক্তব্য থেকে আসলে মনে হচ্ছে যে হাদি ভাই অল্প আর মনে হয় না, এরকম মনে হচ্ছে। এখনো নিশ্চিত না। সবশেষ আপডেট হচ্ছে হাদি ভাইয়ের আরো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। যেদিন তাকে আঘাত করা হয়, ওই দিনই উনি
দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট তার হয়, আজকে কিছুক্ষণ আগে তার তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হলো। মানে এই মুহূর্তে আসলে কিছু বলার নেই, কিছুই বলার নেই। আমি আপনাদেরকে জানি না, আমি চাই না, আমি নিজেও চাই না আপনাদেরকে এই দুঃসংবাদটা শোনাতে। অপেক্ষা করছি, দেখি আসলে আল্লাহ তাআলাকে সবাই ডাকছে, পুরো পৃথিবী আসলে চেয়ে আছে আসমানের দিকে। হাদি ভাই বলেছিল যে ফয়সালা তো আসমানে হয়, যদি তাই হয়, আসমান থেকে যদি ফয়সালা হয়, এটা আমরা সবাই বিশ্বাস করি, মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। এটাই না হয় সত্যি হতে চলেছে, আল্লাহ তাআলা এটাই হয়তো ভালো মনে করেছে। আসসালামু আলাইকুম। আমি ওসমান হাদির ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এত বেশি গুজব চারিদিকে ছড়িয়ে যাচ্ছে যে এটা মুশকিল, পুরো জিনিসটা হ্যান্ডেল করা খুবই মুশকিল। আমি খুব দুঃখিত যে আমার আগের লাইফটা কোন দিক দিয়ে যে সাউন্ড অফ ছিল আমি আসলে বুঝতে পারি নাই। ইনফ্যাক্ট নিচে কমেন্টের দিকেও আমার আসলে তাকানো হয়নি। দ্যাট ওয়াজ অল রং, আই এম সরি ফর দ্যাট। ওয়ান্স অ্যাগেন স্টার্টিং ফ্রম হোয়ার আই লেফট, সেটা হচ্ছে যে ওসমান হাদির আমাদের বাংলাদেশের একটা বিশাল সম্পদ, কোনো সন্দেহ নেই। নট এজ এ পলিটিশিয়ান বাট এজ এ ফিলোসোফার, ভিশনারি। ওসমান হাদি কিন্তু শুধু ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা না, ওসমান হাদি একই সাথে তিনি অবশ্যই ইনকিলাব কালচারাল সেন্টারেরও প্রতিষ্ঠাতা। আমার এখনো মনে আছে যখন ইনকিলাব কালচারাল সেন্টারের জন্য যখন সে বুক শেলফ কিনছিল এবং বইয়ের তালিকা দিচ্ছিল এবং বলছিল যে আপনারা টাকা পয়সা দিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, কারণ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের তারুণ্য, যেটা মানে তাদের মনে অনেক প্রত্যাশা আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু যে গ্রাউন্ডিং যেটা তৈরি করবে পড়াশোনা, সেই জিনিসটাতে অনেক গ্যাপ আছে। সেই জন্য সে ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিল। দ্যাট ইজ সামথিং এক্সট্রাঅর্ডিনারি, কারণ আমরা কোনো রাজনৈতিক দলকেই কখনোই দেখি নাই ইন্টেলেকচুয়াল পারসুটে তাদেরকে সেভাবে এগিয়ে আসতে। কিছু যেটা করেছে ইজ কাইন্ড অফ এন আইওয়াশ। তো কথা হচ্ছে যে তখন আমার মনে আছে সে সবার কাছে চাচ্ছিল যে একটা ইয়ে করে দেন, কি বলে এটা কি বলছিলাম, যে বুক সেলফ কিনে দেন বা আপনারা বইয়ের জন্য টাকা দেন। সে তখন আমিও ব্যক্তিগতভাবে কন্ট্রিবিউট করেছিলাম। এটা মনে করতে ভালো লাগছে যে এটা ওসমান হাদি কিন্তু শুধু যে গালি দিয়েছে তা কিন্তু না, সে কিন্তু মুখস্থ কবিতা আবৃত্তি করতো, বিদ্রোহী কবিতার আবৃত্তি আপনারা দেখেছেন অনলাইনে হয়তো। সে ডিবেট করতো, ডিবেটে জাতীয় পুরস্কার পেয়েছে বেশ কয়েকবার, আমি শুনলাম এক জায়গায়। তো ইন্টেলেকচুয়াল পারসুটে সে তার ডেভেলপমেন্ট কিন্তু সে চালিয়ে গেছে। যেটা হাইলাইট করা হয়, আমি কালকে দেখলাম যে বিবিসি বাংলাতে তাকে নিয়ে একটা প্রতিবেদন করেছে। আপনারা চিন্তা করতে পারবেন না যে এই যে এরা যে ফ্যাসিবাদের যে দোসর যে মিডিয়াগুলা, দেখেন সেখানে সে 4-5 বার ঘুরে ফিরে ওসমান হাদির গালিগালাজটাকে প্রাধান্য দিয়েছে, এবং সেটা আসিফ এন্তাজ রবি একটা ভিডিওতে দিয়েছে, আমি এটা লিঙ্কে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেখানে সে বারবার বলছে যে তারা বারবার তার গালির বিষয়টাকে বলছে। আচ্ছা, গালিটা কতটুকু বড়, কিন্তু গালির ঘটনাটাকে গালি পর্যন্তই যিনি রেখে দিয়েছেন, বাস্তবে রূপান্তরিত করতে পারেননি। কিন্তু যারা বাস্তবে রূপান্তরিত করেছে তারা কি অনেক বেশি ঘৃণিত হওয়ার কথা না? মানে আমি এই জিনিসটা বুঝি না। আমি একজনকে গালি দিলাম যে তোমাকে আমি মেরে ফেলবো বা মারবো, তো সেটা আমার বড় অপরাধ হয়ে গেল। যে সত্যিকার অর্থে মানুষ মারছে, যে সত্যিকার অর্থে মানুষ মেরেছে, সাওয়া মাওয়া শুধু ছিঁড়ে ফেলে নাই, যারা সারা শরীরটাকে ছিঁড়ে করে ফেলেছে, এবং সেই ছিঁড়ে করে ফেলা শরীরটাকে গুমও করেছে। মানুষ তো ফ্যামিলি মেম্বাররা জানতে পারে নাই যে মানুষগুলো কোথায়, এবং সেই ফ্যামিলি মেম্বারদের কাছে ওই ব্যক্তিদের যে ব্যাংক ব্যালেন্স বা তাদের দলিলাদি সবকিছু ফ্রিজ হয়ে আছে, মুভ করা যাচ্ছে না। এবং ওই ফ্যামিলির মানুষগুলো কিন্তু চাকরি বাকরিও করতে পারতো না। সে বলতো, ও আচ্ছা তুমি আচ্ছা তুমি তো জঙ্গি বা এটা সেটাই, কত কিছুই তো হয়েছে। তো সেই ফ্যাসিজমের বিষয়, আমি কিন্তু ফ্যাসিজম বলতে শুধু যে আরেকটা প্রবলেম হচ্ছে যে আওয়ামী লীগেরা ভাবেন যে তাদেরকে বলা হচ্ছে। আমরা তো যে কোনো অন্যায়ের কথাই তো ওসমান হাদি বলতো। যদি আওয়ামী লীগের আমলে আর আগে যদি বিএনপি বা অন্য এরশাদ সরকার আমলে হয়ে থাকে, দ্যাট ইজ এগেন ইনক্লুডেড হিয়ার। এবং এটা যদি কোনো এক ক্যাটেগরি গভর্নমেন্টের আমলেও যদি হয়ে থাকে, এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, দ্যাট ইজ এগেন কমেন্ডেবল টু দ্য সেম এক্সটেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেরি রিজন হাদি kept on working all the way through in his political career. তারপর সে এগুলোর জন্য মানুষকে কি বলে ইন্সপায়ার করার চেষ্টা করছে ইন এভরি সেন্স অফ দ্য টার্ম। এবং সে তার যে ক্ষিপ্রতা, তার যে কথা বলার যে সারল্য, এবং একই সাথে যে গভীরতা, এবং কথার পিছে কথা দিয়ে কথার মালা গেথে যেভাবে সে আক্রমণ প্রতি আক্রমণে ইয়ে করতো, এবং সে যে উইটি রিমার্কস গুলো করতো। আমি দেখলাম যে মাহফুজ আলমকে নিয়ে, মাহফুজ আলম মাঝে মধ্যে আমাদের তো উপদেষ্টা ছিল, সে মাঝে মধ্যে এই একটা পোস্ট দিত বা ফেসবুক স্ট্যাটাস দিত, আবার পরে সেটা বের করে নিয়ে আসতো। তো এটা নিয়ে হাদি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। বাবা, তুমি যদি ভাবুক হয়, তুমি যদি কবি হও, তুমি যদি অভিনেতা হও, তুমি যদি অভিমানী বালক হও, তাহলে তুমি কবিতা লিখো, তুমি গান করো, তুমি কেন উপদেশ
উপদেষ্টার মতো বড় পদ নিয়ে কেন বসে আছো? দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। এই যে অ্যাবিলিটি টু সে উইটি ওয়ার্ডস, যেগুলো আগেকার দিনের রাজনীতিবিদদের মধ্যে কিন্তু ছিল, এখনকার দিনের রাজনীতিবিদদের মধ্যে এসব তো নাই। তো সেই তুলনায় এই প্রজন্মের একটা ছেলে হিসাবে হাতি যে এই ধরনের কথা বলতে পারবো, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ বেসিক ইনস্টিংক্ট, তার এটা সহজাত প্রবৃত্তি, এটা তার মানে পড়াশোনা করে ডেভেলপ করার বিষয় তা কিন্তু ছিল না। দ্যাট ওয়াজ ভেরি মাচ ইনসাইড হিজ বডি। তো ব্যাক এগেইন টু দ্য ইস্যু, তার হেলথ ইস্যুর কথা যদি আমরা বলি, হাদি ইজ সাচ এ বিগ অ্যাসেট ইন আওয়ার কান্ট্রি, এবং সে যে একজন ভিশনারি, সে যে শুধু তার ইনকিলাব মঞ্চ নিয়ে বসে আছে তা না, সে কিন্তু বলেছে যে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে আমার অ্যাক্টিভিজমের কারণে, আমার সততা এবং আমার দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কারণে কিন্তু এর পরের ইলেকশনে আবার 300 জন সংসদ সদস্যের উপরে চাপ পড়বে যে এভরিওয়ান শুড ফলো দ্য থিংস। এই যে একটা কনসেপ্ট যে সারা দেশের ভালোর জন্য ছড়িয়ে দেবে, এবং এই যে ভিশনারি কথাবার্তা সে বলেছে, আপনারা অনেক জায়গায় দেখেছেন যে সে বলেছে যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে প্রফেশনালস লাগবে, যে হাফেজ সাহেব হবেন, যে আরবিতে কথা বলেন, তিনি অবশ্যই যে কোনো একটা গুরুত্বপূর্ণ কথাকে, আমাদের এখানে ফ্যাসিজমের কথা বলেন, ইন্ডিয়ান হ্যাজিমনির কথা বলেন, ইন্ডিয়ান অপারেশনের কথা বলেন, ইন্ডিয়ান কন্ট্রোলের কথা বলেন, সেই কথাগুলো সুন্দরভাবে আরবিতে তর্জমা করে সে যেন মিডল ইস্টের প্রত্যেকটা দেশের কাছে পৌঁছাতে পারেন, সেই যোগ্যতা সম্পন্ন আরবি জানা লোক আমাদের লাগবে, সেই যোগ্যতা সম্পন্ন ইংরেজি জানা লোক আমাদের লাগবে, হু ক্যান কন্ট্রিবিউট, হু ক্যান ট্রান্সমিট দ্য ইস্যুজ, দ্য প্রপার পিকচার, দ্য হোল পিকচার টু দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো এই জিনিসগুলো বলা, এই জিনিসগুলো স্পোর্টসম্যান আমাদের সেরকম লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে, এবং সে দুঃখ করতো যে প্রত্যেকটা ক্ষেত্রে যে যোগ্যতা সম্পন্ন লোক আমাদের নাই, এবং বিশেষ করে অযোগ্য লোকরা যারা জানে না যে সে যোগ্য না, সেই লোকগুলো ওই পদগুলো দখল করে, হট সিট গুলো দখল করে বসে আছে, এন্ড দ্যাট ইজ দ্য প্রাইমারি রিজন ওয়াই দ্য কান্ট্রি ইজ ইন কমপ্লিট ডিজারে। এই কথাটা কিন্তু সে বলতো, এবং এতে বোঝা যায় যে হোয়াট এ ভিশনারি হি ওয়াজ, তার যে চিন্তা ভাবনার লেভেল সেটা অন্যরকম। তো এখন কালকে একটা নিউজ দেখলাম যে সিঙ্গাপুরে নাকি তার চিকিৎসা সম্ভব না, এই ধরনের ক্রিটিক্যাল রোগী তারা ম্যানেজ করতে পারবে না, সো কি করতে হবে ভাই, তাকে যুক্তরাজ্যে, দ্যাট ইজ ইউকে তে নিয়ে যেতে হবে। আমি বুঝতে পারছি না যে এই ধরনের কথাবার্তা কারা কোত্থেকে বলে। এখন আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, সিঙ্গাপুরে এসডিএস, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্মরত ডক্টর সাইদ সুজন, আমার অনুজ প্রতিম সাইদ সুজন, ছোট ভাই ইউরোলজিস্ট, ওখানে কাজ করছে, তার একটা ভিডিও দিয়ে দিব, আপনারা দেখবেন যে এই ধরনের গুজবগুলো কোত্থেকে কিভাবে ছড়ায়। আরে বাবা, হাইলি ক্রিটিক্যাল রোগীর চিকিৎসার জন্যই তো এইসব সেন্টার সারা বিশ্বে গড়ে উঠেছে। এখন কথা হচ্ছে যে ওসমান হাদির চিকিৎসা কতটুকু সম্ভব। প্রথম কথা হচ্ছে ওসমান হাদির যে লিথাল ব্রেইন ইনজুরি হয়েছে, তাকে যেমন এক পাশ থেকে গুলি ভেদ করে চলে গেছে, বা গুলি কিছু ফ্রেগমেন্টস ভিতরে রয়ে গেছে, দ্যাট ইজ অল টুগেদার, দ্য আউটকাম ইজ অল দ্য সেম। সো আপনি গুলির কতটুকু কোথায় রয়ে গেছে এগুলো নিয়ে আপনাদের পাগল হওয়ার বেশি কিছু নাই। দ্য ইস্যু ইজ লিথাল প্রাইমারি ব্রেইন ইনজুরির চিকিৎসা সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি। এখন আপনি যদি, আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, আপনি যদি আমাকে বলেন যে ওসমান হাদিকে কোনো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৃথিবীর কোনো শ্রেষ্ঠ নিউরোট্রমা সেন্টারে নিয়ে গিয়ে চিকিৎসা করা উচিত কিনা, ফ্রম মাই সাইড দ্য আনসার ইজ ইটস এ বিগ নো। জাস্ট বিকজ যে রোগের চিকিৎসা সারা পৃথিবীর কোথাও নাই, সেটা চিকিৎসা আপনি কিভাবে করবেন? এখন তাহলে কি চিকিৎসা চলছে? চিকিৎসা চলছে দ্যাট ইজ সিমটোম্যাটিক, দ্যাট ইজ, আমি আগেও বলেছি আবারও বলছি, যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নিখুঁতভাবে, আপনি কত নিখুঁতভাবে ছাতাটা ধরে রাখতে পারেন। আপনার ছাতাটা যদি ভাঙা না থাকে, ছাতাটা যদি মজবুত থাকে, ছাতাটা যদি ভালো হয়, তাহলে আপনি নিখুঁতভাবে যদি ধরে রাখতে পারেন, এইটুকুই আপনার কাজ। বৃষ্টি বন্ধ করার কাজ তো মানুষের না, বৃষ্টি বন্ধ করতে পারেন একমাত্র উপরওয়ালা আল্লাহ তাআলা। এই ধরনের একটা সিচুয়েশনে ওসমান হাদি আছেন, কাজেই এই সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে যাতে সবকিছু তার ফিরে আসে, কিন্তু ফিরে আনার জন্য সরাসরি কোনো মেকানিজম এখনো সারা পৃথিবীতে কোথাও আবিষ্কার হয়নি, নাম্বার 1। এবার আসেন নাম্বার 2 পয়েন্ট, যে মালালা ইউসুফজাই কথাটা খুব বেশি আসছে। আরে ভাই, মালালা ইউসুফজাই তো একজন মানুষ, সারা পৃথিবীতে প্রতিদিন হেড ইনজুরি হচ্ছে রে ভাই, হাজার হাজার মানুষের হেড ইনজুরি হচ্ছে। হেড ইনজুরি অনেক ভাবে হতে পারে, আপনি রোড অ্যাক্সিডেন্ট থেকে হেড ইনজুরি হতে পারে, আপনার এরকম ভাবে শুট করলে হেড ইনজুরি হতে পারে, আপনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে গেছেন, পানির মধ্যে পড়ে গেছেন, আপনি আপনার গায়ে ডাল এসে পড়েছে, গাছের ডাল এসে পড়েছে, রাস্তা দিয়ে হাঁটছেন, ঘূর্ণিঝড় হচ্ছে, টিনের চাল এসে পড়েছেন, সেই থেকে হেড ইনজুরি হতে পারে। হেড ইনজুরি তো সারা পৃথিবীতে হচ্ছে, বহু মানুষ বেঁচে আছে, বহু মানুষ ফুল রিকভারি করেছে, বহু মানুষ মারা যাচ্ছে। তো একজনের সাথে আরেকজনের একটা মিলান কিভাবে? এটা তো বলাই আছে প্রবাদ, ওয়ান সাইজ ফিটস অল, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই। আপনি মালালার সাথে কিভাবে মেলাচ্ছেন হাদির ব্যাপারটাকে? এই ধরনের মেলানোর তো কিছু নাই। আপনার মনে আছে নিশ্চয়ই বেনজির ভুট্টো এই ধরনের অ্যাক্সিডেন্টের পর সেও হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, ইন্দিরা গান্ধী হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, এমনকি প্রিন্সেস ডায়ানা হসপিটাল ট্রিটমেন্ট পেয়েছিল, বাট দে কুড নট রিকভার। অ্যান্ড আমাদের মন থেকে আমরা সবসময় চাচ্ছি হাদি ফেরত আসুক, বাট রাইট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্য গ্রাউন্ড রিয়ালিটি। মেডিকেল সায়েন্সের যে লেভেল, সেটার বাইরে কিছু করা যাবে না। কাজে মেডিকেল সায়েন্স তার সর্বোচ্চ চেষ্টা করতে পারে, অবশ্যই আমাদের উচিত সর্বোচ্চ চেষ্টা যেখানে পাওয়া যায় সেখানে আমরা অবশ্যই তাকে নিয়ে যাব, কিন্তু রাইট এট দ্য সেম টাইম উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট অ্যাট এনি মোমেন্ট অফ টাইম এনিথিং মে হ্যাপেন। আপনি চিন্তা করেন, আপনি এই সবগুলো বিষয় বাদ দেন, আপনারা বলছে যে উন্নত বিশ্বে কোথায় কি চিকিৎসা? উন্নত বিশ্ব তো বসে আছে, চিকিৎসা যেখানে শেষ সেখানে। আপনি যদি দেখেন ফিলিপ হিউজের কথা যদি আপনাদের মনে থাকে, 2014 সালে অস্ট্রেলিয়াতে শন অ্যাবটের একটা বল এসে একেবারে তার হেলমেট ঠেলে জাস্ট কাঁধের মধ্যে লেগেছে,
সেখান থেকে তাকে হসপিটাল নিয়ে যাওয়া যায় অস্ট্রেলিয়ার মতো দেশে, এবং সেখানে অপারেশন করা হয় এবং 2-3 দিন 4 দিন পর তিনি মারা যান। উনি 2014 সালের কথা বাদ দেন, একেবারে ভেরি রিসেন্ট 2025 সালে বেন অস্টিন নামে একটা ছেলে অস্ট্রেলিয়াতে, সে 17 বছর বয়সে, ক্যান ইউ বিলিভ দ্যাট, 17 বছর বয়সে ছেলে আবার সেই অস্ট্রেলিয়াতে বেন অস্টিন ছেলেটা এমনকি ক্রিকেটও খেলছিল না, সে মাত্র অনুশীলন করছে। অনুশীলনের মধ্যে বোলিং মেশিন থেকে নাকি বল গিয়ে তার কাঁধে আঘাত করে এবং আলটিমেটলি এই ছেলেটা মারা যায়। এবং অস্ট্রেলিয়াতে এটা একটা দুঃখজনক বিষয়, কারণ আবার ফিলিপ হিউজের সেই পুরনো স্মৃতি সবার চোখের সামনে চলে আসে এবং আবারও নতুন ভাবে আলোচনা আসে যে আসলেই এই যে ক্রিকেট গিয়ারগুলো, এই যে প্রোটেক্টিভ গিয়ারসগুলো, এগুলোর আরো ডেভেলপমেন্ট করতে হবে, নিখুঁত করতে হবে, কারণ এগুলো প্রোটেকশন ভালো দিচ্ছে 99 বা 99.99%, কিন্তু ওই যে 0.01% ক্ষেত্রে যে প্রোটেকশনটা দিয়ে কুলাতে পারছে না, সেই কারণেই কিন্তু ফিলিপ হিউজ বা শন অ্যাবটের মৃত্যুর কারণ, বেন অস্টিনের মৃত্যুর কারণ। তো কাজেই এখন বেন অস্টিন বলছি, ছেলেটা, ছোট বাচ্চাটা। তো এখন কথা হচ্ছে যে এইগুলো তো বাস্তবতা, সারা পৃথিবীতে হচ্ছে, লট অফ সেলিব্রিটিজ আর ডাইং, কয়েকতলা ভবন থেকে পড়ে মানুষ মারা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে। আমাদের চেষ্টা করতে হবে কোথায় ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়, কিন্তু গুজব রটিয়ে লাভ কি রে ভাই? গুজব রটার মাধ্যমে আপনারা আসলে কি চাচ্ছেন? এখন আরেকটা কথা, আপনারা অনেকে বলবেন যে যদি ওসমান হাদির এই অবস্থার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারটা প্রয়োজন না হয়ে থাকতো, তাহলে বিদেশে গিয়েছে কেন? বিদেশে গিয়েছে দেয়ার আর লট অফ ফ্যাক্টরস। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের মানুষ অনেক আবেগপ্রবণ, তারা সবসময় বলে যে হোয়াট আর দ্য অপশনস অ্যাভেলেবল, উই হ্যাভ টু টেক ইচ এন্ড এভরি সিঙ্গেল অপশন, দ্যাট ইজ ফাইন। এনাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আমাদের দেশে কিন্তু প্রতিনিয়ত ডক্টরস কমিউনিটিকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, জাস্ট বিকজ, এবং হসপিটাল প্রশাসনকে। আপনি এবার কেয়ারে বুঝতেই পারছেন যতটা সময় ছিল, বা ঢাকা মেডিকেলে তো 3 ধরনের জায়গা ছিল না। ইট হ্যাপেন দ্য সেম ডিউরিং দ্য টাইম অফ ওবায়দুল কাদের। আপনারা অবশ্যই মনে করে থাকতে পারবেন, ওবায়দুল কাদের কিন্তু প্রাইমারি পিসিআই করে তার জীবন বাঁচানো হয়েছিল এই বিএসএমএমইউ বা বর্তমান যে বিএমইউ, এখানে কিন্তু পরে তাকে সিঙ্গাপুরে অনেকদিন সিঙ্গাপুরে কাটিয়েছেন উনি। তো এখন যদি আপনি দেখেন যে এই যে প্রতিদিন সকাল থেকে বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা 7টা-8টা থেকে বসে থাকেন এবং রাত 12টা-1টা পর্যন্ত তারা প্রতিনিয়ত জানতে চান আপডেট কি। এই অবস্থা থেকে তো মুক্তি পাওয়া গেল, দ্যাট ইজ ওয়ান থিং। কারণ হচ্ছে বিদেশে যখন, সিঙ্গাপুরে যখন নিয়ে গেছে, এখন কিন্তু সেভাবে আপনারা আপডেট পাবেন না। আপনাদের মনে থাকতে পারে ডিএনসিসি মেয়র আনিসুল হক, তিনি লন্ডনে তার মেয়েকে দেখতে গিয়ে, সেখানে কিন্তু মেয়ের সন্তান হবে, সেই সময় দেখতে গিয়ে তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং সেখানে প্রায় 3 মাসের অধিককাল তিনি আইসিইউতে ছিলেন লন্ডনে বিভিন্ন জায়গায়। আমরা কি 3 মাসে 3 দুগুণে 6টা, মানে প্রতি মাসে 15 দিনে কি একটা করে কোনো আপডেট পেয়েছি? আপনি নিজে এখন সার্চ দেন ডিএনসিসি মেয়র আনিসুল হকের চিকিৎসার আপডেট লিখে, এখনই আপনি গুগল ক্রোমে সার্চ দেন বা যে কোনো জায়গায় সার্চ দেন, আপনি দেখবেন যে হাউ মেনি আপডেটস ইউ হ্যাভ গট। ওখানে কিন্তু আপডেট নাই, কারণ তারা কিন্তু প্রতিদিন আপডেটগুলো জানানোর জন্য কর্তৃপক্ষ বাধ্য নয়। এবং সেটা যদি রুবানা হক বা অন্য কেউ জানতেন, তাহলে অবশ্যই কোনো না কোনো ভাবে মিডিয়াতে কিন্তু চলে আসতো। সেভাবে কিন্তু অটো ডিটেল প্রতিদিন জানা যায়নি। তো এটাই একটা অবস্থা, কারণ এই ধরনের মানে এমনিতেই রোগীর প্রেশারে মানুষ কষ্ট থাকে, কাজে এই প্রেশারগুলো সারা পৃথিবীতে কোথাও এত মারাত্মকভাবে নেওয়া হয় না। আর ওসমান হাদির ক্ষেত্রে আমি আপনাদের বলি যে ইট ইজ লাইক এ ম্যারাথন। এটা প্রতিদিন কি উন্নতি হচ্ছে, কতটুকু সে হাত নাড়াচ্ছে কিনা, চোখে দেখছে কিনা, ইট ইজ নট এ থিং লাইক দ্যাট। এই ধরনের ইনজুরি তার হয় নাই ভাই, ইটস এ হাইলি ক্রিটিক্যাল সিচুয়েশন। আর এই যে কেউ বলেন, মাঝে মধ্যে শব্দটা বলে ফেলেন স্টেবল বলতে আপনারা কি বুঝেন? স্টেবল মিনস ইটস এ সিচুয়েশন দ্যাট ইজ আন্ডার কন্ট্রোল। ওসমান হাদিস সিচুয়েশন ইজ নেভার আন্ডার কন্ট্রোল। সো আমি দেখেছি কয়েকজন, এমনকি ডক্টরও বলছেন, আই ডোন্ট এক্স্যাক্টলি নো অ্যাজ টু হোয়াই দে আর টেলিং দ্যাট। ইফ ইট ইজ দ্যাট, যে আপনি বলছেন যে এই অবস্থায় আছে, অপরিবর্তিত, এর চেয়ে উন্নতি হয়নি, আবার অবনতি তো কিছু নাই, উনি শেষের অবস্থানে, আর এরপরে অবনতি তো মৃত্যু ছাড়া কিছু নাই। তো সেক্ষেত্রে আপনি বলেন স্ট্যাটিক কন্ডিশন, এটা একটা আনচেঞ্জড কন্ডিশন, অথবা নো ইমপ্রুভমেন্ট অ্যাকচুয়ালি টিল নাও, এই ধরনের বলতে পারে। হোয়াটস দ্য পয়েন্ট টেলিং লাইক স্টেবল মিনস ইটস এ সিচুয়েশন হুইচ ইজ আন্ডার কন্ট্রোল ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি ইট ডাজ মিন দ্যাট যে এই সিচুয়েশন থেকে হঠাৎ করে একেবারে কোনো মানে নিদর্শন দেখানো ছাড়া হুট করে মানুষ মারা যাবে এরকম হয়তো না। এটা হচ্ছে একটা স্টেবল কন্ডিশন, যে মোটামুটি স্থিতিশীল আছেন। কিন্তু কথায় কথায় স্থিতিশীল বলা, দ্যাট ইজ রং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ, দ্যাট ইজ 100% রং। জাস্ট কান্ট টক লাইক দ্যাট। বিশেষ করে আমি প্রফেশনালদের বলছি, ডাক্তারদের বলছি এই জিনিসগুলো খেয়াল করার জন্য। আমরা মালালা ইউসুফজাইয়ের কেসটাকে সামনে আনার দরকার। আমাদের সবার কাজ হচ্ছে শুধুমাত্র দোয়া করা। আল্লাহ চাইলে অবশ্যই তিনি তাকে ফেরত দিতে পারেন, এবং যদি ফেরত দেন, ইটস এ ম্যাটার অফ লং টাইম। ও যেটা বলছিলাম, ইটস এ 6 months to 1 year ইস্যু। যে কোনো মুহূর্তে ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করবো, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান, সেটা অনেক সময়ের ব্যাপার, 6 মাস থেকে 1 বছর, একটা লম্বা সময়ের ব্যাপার, এবং সেক্ষেত্রেও তিনি পুরোপুরি সুস্থ হয়ে আগের অবস্থায় তো কখনোই আসতে পারবেন না। তো কাজে আপনারা খুব শুধু দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন তাকে একটা মোটামুটি একটা অবস্থায় যেন আমাদের মাঝে রেখে যান। হাদি কি মারা গেছে, এই খবরে সয়লাভ আবারও সোশ্যাল মিডিয়া। হাদির প্রতি মানুষের এত ভালোবাসা দেখে আসলে খুবই আবেগ আপ্লুত হচ্ছে, কারণ এই ছেলেটাকে আমি খুব
ভালোভাবে দেখেছি এবং কথা বলেছি বহুবার। এত ব্রিলিয়ান্ট নলেজেবল ছেলে, নলেজেবল উদীয়মান রাজনীতিবিদ আসলে আমাদের মাঝে আর কখন আমরা পাবো আমি জানি না। খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। সে কি মারা গেছে কি না, অনেকেই ইন্নালিল্লাহ পড়ছেন, অনেকেই ইতিমধ্যে হাদিকে তার মৃত্যুকে বরণ করবার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি বারবার ফুলে যাচ্ছিল। ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত তখন ঘোষণা দিত। শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছে, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে সেটার উপরে নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো। এরপর আল্লাহ তো সব কিছু মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না, তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে। এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা, কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামি করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে, এটা করবে না অন্তত পক্ষে। তো মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কি? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ 24-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এবং এখন তো আওয়ামী লীগ নাই, তবুও আজকে দেখুন পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা সেটি এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য ভুটান, সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের একটা 18-19 কোটি মানুষের দেশ, 19 কোটি মানুষের দেশ, ঢাকা শহরে যেখানে পা রাখবার যাওয়া পায় না, জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে। এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হয়েছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে। কারা পার করেছে সেই 24-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকার সেনা কুঞ্জে লুকিয়ে থাকা 650 অপরাধীদেরকে কারা পার করেছে? এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকারের বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের 80% মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি, এটি কি শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে মানে আপনার এমপিদের এমপিদেরকে এমপি করা হয়, এরা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না। এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনো সময় থাকে, আমি অনুরোধ করব, প্লিজ আগের দেশকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এই দেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাড়ছে, বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে। প্লিজ সবাইকে নিয়ে একটা
সরকার গঠন করার চিন্তা করুন, একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন। সরকার তো গঠন করাই যাবে, কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে, সেটি হলো ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করবো আপনার কাছে, আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন। দেশের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় যে ইস্যুসগুলি আছে, স্বার্থগুলি আছে, এগুলিকে রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন। যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার, তাদেরকে খুঁজে বের করুন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাত 10:30টায় দেয়া এক প্রেস রিলিজে জানানো হয়, রাত 9:40 সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। অপর একটি সূত্র জানিয়েছে, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে এবং ইনফেকশন ছড়িয়ে পড়েছে। এর আগে সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থা কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেয়ার পর কিছুটা উন্নতি হয়। গতকাল মঙ্গলবার সারা দিন ও আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির কথা জানা যায়। এর আগে অন্তর্বর্তী সরকার ও পরিবারের অনুরোধে আরও ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে। স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানো এই প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে আমার দেশ। সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন, তবে এজন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে। সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেয়ার প্রচেষ্টা নেন, তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়। আজ সকালে 3 জন উপদেষ্টা ফজলুল কবির খান, মোস্তফা সরোয়ার ফারুকী ও ডাক্তার সাইদুর রহমান টেলিকনফারেন্সে হাদির বড় ভাইয়ের সাথে এ নিয়ে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সব ঠিক থাকলে ওসমান হাদিকে লম্বা সফরে নেয়ার মতো শারীরিক অবস্থায় আছে কিনা সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন হবে। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে ব্রিটেনে নেয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ। এর আগে আজ সকালে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে একটি পোস্টে জানায়, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো এক জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তার পরিবার তার জন্য বিশেষ দোয়া কামনা করেছে জানিয়ে ওই পোস্টে লেখা হয়, হাদি ভাইয়ের জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছে তার পরিবার। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন। ব্যক্তিগত ওপিনিয়ন জানাবেন অবশ্যই। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় শরীফ ওসমান হাদি ভাই ফিরবে আমাদের মাঝে? আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ যদি চান আবারও তিনি ফিরে আসবেন আমাদের মাঝে। আবারও তিনি তার দারাজ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবে প্রতিটি অন্যায়ের বিপক্ষে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমরা দেখতে পেয়েছি শরীফ ওসমান হাদি ভাইকে। এই দেশের জন্য অনেক অবদান তার। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদের পতনে অনেক বড় একটা ভূমিকা ছিল শরীফ ওসমান হাদি ভাইয়ের। আমরা সেই অবদান কখনোই ভুলব না। শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। শরীফ ওসমান হাদি ভাই সুস্থ হবে, অতি দ্রুতই আমাদের মাঝে ফিরবেন, এই প্রত্যাশা, এই কামনা রেখেই ভিডিওটা শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলতে চাই, আপনারা সকলেই দোয়া করবেন শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। অযথা সঠিক তথ্য না জেনে, যাচাই না করে গুজব ছড়াবেন না শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।